বম লোককাহিনী খোয়াইতে নামতন বগালেগের গল্প। পুরাকালে কোনো এক দেশে 5 ভাই ছিল। তারা বয়ঃপ্রাপ্ত হবার আগেই তাদের মা বাবা মারা যান, ফলে ভাইয়েরা নিজেরাই কষ্ট করে সংসার চালাত। ভাইদের মধ্যে সবচেয়ে ছোটটির নাম ছিল খোয়াইতে নামতন। সে তখনও পুরোপুরি কাজ করতে শিখেনি, তবে সে বড় ভাইদের সাথে জুমে যেত এবং ভাততরকারি রান্নার কাজে সাহায্য করত। 5 ভাই মিলে একদিন জুম কাটার উদ্দেশ্যে পাহাড়ের জঙ্গলে গেল। সেখানে তারা একটি বিশ্রামের স্থান তৈরি করে তাদের কনিষ্ঠ ভাই খোয়াইতে নামতনকে রেখে দিল। এরপর 4 ভাই জুম কাটতে চলে গেল। কাজ করতে করতে হঠাৎ তাদের সামনে একটি বিশাল সাপ এসে পড়ল। তারা সবাই মিলে দা দিয়ে সাপটিকে মেরে ফেলল। তারা খুব খুশি হয়ে সিদ্ধান্ত নিল যে দুপুরের খাবারে সাপের মাংস রান্না করবে। তাই তারা তাদের কনিষ্ঠ ভাই খোয়াইতে নামতনকে রান্না করতে বলল এবং নিজেরা আবার জুম কাটতে বেরিয়ে গেল। খোয়াইতে নামতন বড় ভাইদের নির্দেশ মতো সাপের মাংস টুকরোগুলো বাটিতে ভরে কাঠের চুলার উপরে বসিয়ে রান্না শুরু করেছিল। মাংস ফুটতে শুরু করতেই গভীর জঙ্গল থেকে আরেকটি বিশাল সাপ এসে ফোঁস ফোঁস শব্দ করতে করতে রান্নার বাটিটি এক ঠোকরে উল্টে দিল। ভয় পেয়ে খোয়াইতে নামতন দ্রুত পাশের একটি বড় গাছে উঠে লুকিয়ে উঁকি দিতে লাগল। সে দেখল নতুন সাপটি মুখ দিয়ে একটি বৃক্ষের শিকড় বের করে সাপের মাংসের টুকরোগুলোর উপর প্রলেপন করতে লাগল। কিছুক্ষণ পর মাংসের টুকরোগুলো একে একে জোড়া লেগে জীবন্ত হয়ে উঠল এবং সাপটি তার সঙ্গীর সাথে আবার গভীর জঙ্গলে চলে গেল। এই সব রহস্যময় ঘটনা খোয়াইতে নামতন আড়াল থেকে দেখেছিল। তার মনে কৌতূহল জাগল এবং সেই বৃক্ষের শিকড়টি তুলে নিয়ে সে কোমরের কাপড়ে বেঁধে রাখল। কিছুক্ষণ পর বড় ভাইয়েরা পিপাসা ও ক্ষুধায় কাতর হয়ে জুম থেকে বিশ্রামস্থলে ফিরে আসেন। তারা দুপুরের আহারের জন্য সর্প মাংস খেতে বাটি খুলে দেখে যে সেখানে এক টুকরোও মাংস নেই। অবাক হয়ে তারা খোয়াইতে নামতনকে জিজ্ঞাসা করল, সর্পের মাংসগুলো কোথায়? উত্তরে খোয়াইতে নামতন বলল, একটি বিশাল সর্প এসে বাটি উল্টে ফেলে। তারপর মাংসের টুকরোগুলো একে একে জোড়া লাগিয়ে জীবিত করে তুলে এবং সেই সর্পটি পুনর্জীবিত হয়ে অন্য সর্পটির সাথে গভীর জঙ্গলে পালিয়ে যায়। কিন্তু বড় ভাইরা খোয়াইতে নামতনের এই কথা একদমই বিশ্বাস করল না। তারা ক্ষুব্ধ হয়ে বলল, তুমি নিজেই সব মাংস খেয়ে ফেলেছ। তারা এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে খোয়াইতে নামতনকে গাছের লাঠি দিয়ে মারধর শুরু করে। মারধরের ফলে খোয়াইতে নামতন গুরুতর আঘাত পেয়ে মারা যায়। বড় ভাইরা ধরে নেয় যে তাদের কনিষ্ঠ ভাই মারা গেছে। তারা তার মৃতদেহ ফেলে রেখে গ্রামে ফিরে গেল। কোমরের ন্যাংটি কাপড়ে লুকিয়ে রাখা বৃক্ষের শিকড়টি সুবাতাস এসে খোয়াইতে নামতনের নাকে লাগল এবং ধীরে ধীরে তার জ্ঞান ফিরে এল। সে মনে মনে ভাবল, আমার ভাইয়েরা আমাকে পছন্দ করেনি, তাই তারা আমাকে মেরে ফেলে গেছে। গ্রামে ফিরে কোনো লাভ নেই, বরং অজানা পথে অজানা দেশে চলে যাওয়া আমার জন্য ভালো। এই ভাবনা নিয়ে খোয়াইতে নামতন গ্রামে ফিরে না গিয়ে অজানা পথে একাই রওনা করল। খোয়াইতে নামতন ছোটবেলা থেকেই গুলতি ছোড়ার কাজে নিপুণ ছিল। পথ চলতে চলতে একসময় তিনি একটি দূর পাহাড়ের গায়ে উঁচু গাছের ডালে একটি ঘুঘু পাখি বসে থাকতে দেখলেন। গাছের তলে দাঁড়িয়ে তিনি ঘুঘু পাখিটিকে লক্ষ্য করে গুলতি ছুঁড়লেন। সাথে সাথে ঘুঘু পাখির বুকে গুলতি লেগে সে শুকনো পাতার উপর মৃত অবস্থায় পড়ে গেল। এবার তিনি ভাবলেন, বৃক্ষের শিকড়টি সত্যিই জীবন দিতে পারে কিনা। তাই তিনি পাখিটিকে তুলে নিয়ে বৃক্ষের শিকড়ের প্রলেপন দিতে শুরু করলেন। ধীরে ধীরে পাখিটি আবার জীবিত হয়ে উঠল। কিছু দূর যাওয়ার পর তিনি একটি লাল রঙের কুকুরকে মৃত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখলেন। তিনি আবারও বৃক্ষের শিকড়টির সাহায্যে কুকুরটিকে জীবিত করলেন এবং কুকুরটি খোয়াইতে নামতনের পেছনে পেছনে অনুসরণ করতে লাগল। এরপর আবার কিছু দূর যাওয়ার পর রাস্তার মধ্যে একটি কাল রঙের কুকুরটিকেও মৃত অবস্থায় দেখতে পেলেন। খোয়াইতে নামতন তাতেও বৃক্ষের শিকড়ের প্রলেপন করে কুকুরটিকে জীবন ফিরিয়ে দিল। এরপর তিনি জানতে পারলেন, সত্যিই বৃক্ষের শিকড়টি জীবন দিতে পারে। তাই তিনি আবার কোমরের কাপড়ে শিকড়টি লুকিয়ে রাখলেন। এরপর থেকে 2টি কুকুর খোয়াইতে নামতনের বিশ্বস্ত বন্ধু এবং সঙ্গী হয়ে উঠলেন। এভাবে খোয়াইতে নামতন মাসের পর মাস গহীন অরণ্য, পাহাড় চূড়া এবং উপত্যকায় ঘুরে বেড়াতে লাগল তার 2 কুকুরের সঙ্গে। একদিন ক্লান্ত হয়ে পাহাড়ের পাদদেশে বসে তিনি ভাবলেন, এমন নির্দিষ্ট পথযাত্রার অবসান কবে হবে। সেখান থেকে উঠে কিছু দূর যাওয়ার পর তিনি একটি নারীর চিৎকার এবং ক্রন্দন শুনতে পেলেন।
সেই শব্দ অনুসরণ করে তিনি একটি নদীতে পৌঁছলেন। সেখানে পানি তুলতে আসা এক বিধবার সঙ্গে তার দেখা হয়। খোয়াইতে নামতন বিধবাকে জিজ্ঞাসা করলেন, দাদিমা, গ্রামে কি কোনো অসুবিধা ঘটেছে? আমি নারীর ক্রন্দন এবং আহাজারি শুনেছি। বিধবা উত্তর দিলেন, আমাদের গ্রামে রাজকন্যা মারা গেছে। তার মৃত্যু আজ থেকে 1 সপ্তাহ হয়ে গেছে। গ্রামবাসীরা তার শোক পালন করছে। বিধবাকে খোয়াইতে নামতন আবার বললেন, দাদিমা, যদি মহারাজ অনুগ্রহ করেন তাহলে আমি রাজকুমারীকে সুস্থ করে তুলতে পারব। এরপর খোয়াইতে নামতন নদী থেকে ফিরে বিধবার ঘরে উঠলেন। বিধবা দ্রুত পানির সেই নেমে দিয়ে রাজদরবারে চলে গেলেন এবং মহারাজকে বললেন, মহারাজ, আমার ঘরের এক মেহমান বলেছে যে রাজকুমারীকে সুস্থ করে তুলতে পারবে। এ কথা শুনে মহারাজ সেই মেহমানকে রাজদরবারে আনার নির্দেশ দিলেন। সঙ্গে সঙ্গে খোয়াইতে নামতনকে রাজদরবারে নিয়ে আসা হল। সেখানে রাজপুরীতে থমথমে পরিবেশ বিরাজমান ছিল। রাজকুমারী শয্যার চারপাশে অধোবদনে বিষমচিত্তে বসেছিলেন এবং সেখানে উপস্থিত কারো মুখে কোনো কথা ছিল না। মহারাজ খোয়াইতে নামতনকে জিজ্ঞেস করলেন, যুবক, তোমার নাম কি? তুমি কে? খোয়াইতে নামতন উত্তর দিলেন, আমার নাম খোয়াইতে নামতন। আমি একজন নিরুদ্দিষ্ট পথযাত্রী। পাহাড় পর্বত ঘুরতে ঘুরতে আপনার রাজ্যে প্রবেশ করেছি এবং ক্রন্দন ও আহাজারি শুনে এখানে এসেছি। যদি অনুমতি দেন আমি রাজকুমারীকে সুস্থ করে তুলব। মহারাজ বললেন, যদি তুমি আমার প্রাণাধিক কন্যাকে সুস্থ করে তুলতে পারলে তোমার সঙ্গে বিবাহ দিব এবং তোমাকে আমার রাজ্যের অর্ধেক দেব। অতঃপর খোয়াইতে নামতন সকলকে অন্তঃপুর থেকে বাইরে যেতে বললেন। শোক পালন করতে আসা লোকজন একে একে ঘরের বাইরে চলে গেল। কেউ কেউ লাশ খেয়ে ফেলবে ভেবে ঘরের বেড়া ফাঁক দিয়ে উঁকি দিতে লাগল। লোকজন ঘরের বাইরে চলে যাওয়ার পর রাজকুমারী লাশের কাপড় সব খুলে কোমরে লুকিয়ে রাখা বৃক্ষের শিকড়ের খণ্ডটি বের করলেন এবং সারা গায়ে ওই শিকড়টি প্রলেপন করতে লাগলেন। শিকড়ের সুবাসে পুরো রাজকুমারী সুবাসিত হয়ে উঠলেন। তার চোখ দুটো নড়ে উঠল এবং হাতে পায়ে রক্ত সঞ্চালিত হতে শুরু করল। ধীরে ধীরে তিনি প্রাণবায়ু ফিরে পেলেন এবং পুনরায় জীবিত হলেন। সারা রাজ্যে আনন্দের উল্লাস শুরু হল। সারা দেশে রাজকুমারীর বিবাহের সংবাদ ঘোষণা করা হল। বিবাহের নির্দিষ্ট দিনের আগে থেকেই রাজদরবারে জনসমাগম ঘটতে লাগল। গ্রামের চারদিকে পুষ্পে সজ্জিত করা হল। মহারাজ অত্যন্ত খুশি হয়ে ধুমধাম করে রাজকুমারী ও খোয়াইতে নামতনের সাথে বিবাহ সম্পন্ন করলেন। রাজ্যে জনগণ রাজকুমারীর বিবাহ উৎসবের আনন্দ উপভোগ করতে লাগল। খোয়াইতে নামতনের সুখের দিন বেশি দিন স্থায়ী হল না। রাজকন্যার মৃত্যুর পূর্বে তার একজন প্রেমিক ছিল এবং খোয়াইতে নামতনের সাথে বিবাহিত থাকা সত্ত্বেও রাজকুমারীর মন এখনও প্রাক্তন প্রেমিকের প্রতি আকৃষ্ট ছিল। তাই তারা দুইজন মিলে খোয়াইতে নামতনকে মেরে ফেলার জন্য বিভিন্ন ফন্দি আঁটতে লাগল। ছোটবেলা থেকেই খোয়াইতে নামতন তলোয়ার, বর্ষা এবং তীরধনুকের কাজে নিপুণ ছিল। তার স্ত্রী রাজকুমারী পেটের ব্যথার ভান করে প্রতিদিন বিছানা ছেড়ে উঠছিলেন না এবং নিজেকে রোগী হিসেবে শুয়ে রাখছিলেন। একদিন বনে হিংস্র পশুর হাতে মারা যেতে পারে ভেবে তিনি স্বামীর কাছ থেকে বন্য হিংস্র পশুর কলিজা খেতে চাইলেন। এরপর নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে খোয়াইতে নামতন দুইটি মর্দা কুকুর নিয়ে নিবিড় অরণ্যে, দুর্গম পাহাড় এবং গভীর জঙ্গলে বনের হিংস্র পশু শিকার করতে গেলেন এবং তাদের কলিজা স্ত্রীকে খাওয়াতে লাগলেন। তথাপি রাজকুমারীর অসুস্থতা কাটছে না এমনভাবে তিনি স্বামীর সামনে এবং লোকজনের মধ্যে চলছিলেন। রাজকুমারীর কটু আচরণ এবং ক্ষণে ক্ষণে তর্জন সহ্য করে খোয়াইতে নামতন অতি কষ্টে নিরীহ জীবন যাপন করতে লাগলেন। যখন শিকারের জন্য খোয়াইতে নামতন গভীর জঙ্গলে চলে যেতেন তখন তার অনুপস্থিতিতে রাজকুমারী প্রাক্তন প্রেমিকের সঙ্গে সময় কাটাতেন। স্বামীর ফিরে আসার সময় হলে তিনি পুনরায় পেটের ব্যথার ভান করে বিছানায় শুয়ে থাকতেন। এমন এক সময়ে রাজকুমারী শোনেন যে কোনো এক জঙ্গলে একটি বিশাল বন্য শুয়োর রয়েছে যে নাকি কাছে গেলে কেউ রেহাই পায় না। বীরপুরুষেরা পর্যন্ত সেই শুয়োরটিকে মারতে পারে না। রাজকুমারী ভাবলেন এবার সত্যি খোয়াইতে নামতন এই বন্য শুয়োরের কাছে হারিয়ে মারা যাবে। একদিন তিনি খোয়াইতে নামতনকে বললেন, আমার জন্য বন্য দাতাল শুয়োরের কলিজা এনে দাও। সেই কলিজা খেলেই আমি সুস্থ হয়ে উঠব। রাজকুমারী বিশালকার বন্য দাতাল শুয়োরের কলিজা খেতে চাইলে অসহায় খোয়াইতে নামতন কিছুটা সাহস হারিয়ে ফেললেন।
স্ত্রীর এই অযাচিত ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতে শিকারের উদ্দেশ্যে গহীন বনে দুই কুকুরের সঙ্গে নির্বে যাত্রা শুরু করলেন। পথ চলতে চলতে বয়স্ক লোকজন দেখে খোয়াইতে নামতন তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মহাশয়, সে বিশালকার বন্য শুয়োর কোন বনেতে থাকে? বিশালকার বন্য শুয়োরের কথা শুনলে কেউ কিঞ্চিত বিবরণ দিতে পারতেন, আবার কেউ উত্তর দিতে অনিচ্ছা প্রকাশ করতেন। এভাবে যেতে যেতে এক গ্রামে পৌঁছালে সেখানে এক বৃদ্ধ লোক তাকে দেখে জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি কোন দিকে যাচ্ছ? খোয়াইতে নামতন উত্তর দিলেন, কথিত বিশালকার বন্য শুয়োর শিকার করতে যাচ্ছি। বৃদ্ধ লোকটি অতি মায়া ও সহানুভূতি নিয়ে বললেন, হে যুবক, ওই রহস্যময় বিশালকার বন্য শুয়োরের আবাসস্থল এখানে নয়। এটি অতি দূর এক পাহাড়ের সমতলে থাকে। ওই শুয়োরের হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচেনি। তুমি কোন দুঃখে বা কার প্ররোচনায় এ মরণ খেলায় উদ্যত হচ্ছ? তুমি ফিরে যাও। কিন্তু খোয়াইতে নামতন কোনোভাবেই ফিরে যেতে রাজি হলেন না। তিনি দৃঢ় সংকল্প নিয়ে সেই পাহাড়ের সমতলে অগ্রসর হতে থাকলেন। যখন তিনি সেই পাহাড়ের সমতলে পৌঁছালেন, তখন অপর প্রান্ত থেকে বিশালকার শুয়োরটি হুঙ্কার দিয়ে বলল, কে রে তুমি? উত্তরে খোয়াইতে নামতন বললেন, আমি খোয়াইতে নামতন। তোমার কলিজা খেতে আমার স্ত্রী বাসনা করছে, তাই আমি তোমার কলিজা নিতে এসেছি। শুয়োরটি এই কথা শুনে দ্বিগুণ রাগে ফেটে পড়ল এবং বলল, যত বড় মুখ তত কথা নয়। অতঃপর তারা আগামী 7 দিনের পর এই সমতল পাহাড়ে যুদ্ধের জন্য দিন ধার্য করল। সেই সময়ের খোয়াইতে নামতন 7টি জুমের জায়গার সমান বাঁশের আবাসস্থলের বাঁশগুলো জোড়া করে রাখল। তিনি 7 দিন ধরে তলোয়ার শান দিতে থাকলেন এবং শক্ত গাছ কেটে একটি দুর্ভেদ্য কেল্লা তৈরি করলেন। এই সময় তার 2টি কুকুর মাটির খুঁড়ে খুঁড়ে একটি গুহা তৈরি করল, যাতে বিশালাকার শুয়োরের আক্রমণের পর তারা সেখানে আত্মরক্ষা করতে পারে। অপরদিকে বন্য শুয়োরটিও 7 দিন ধরে তার দীর্ঘ দাঁত শান দিল এবং কর্মদার ভিতরে ডুবিয়ে তার গাত্রচর্মকে শক্ত ও পুরু করে তুলল। 7 দিন পর সেই পাহাড়ের সমতলে তাদের মুখোমুখি হওয়ার সময় এসে গেল। বন্য শুয়োর বলল, আগে তুমি আমাকে আক্রমণ কর দেখি। এরপর খোয়াইতে নামতন তার ধনুক তাক করে বগলের নিচে লক্ষ্য করে একটি তীর ছুঁড়লেন। তীরটি বগলের নিচে লাগল এবং শুয়োর প্রচুর রক্তাক্ত হল। এবার শুয়োর আক্রমণের পালা। তার দীর্ঘ দাঁতের যুগল তীক্ষ্ণ দিয়ে আক্রমণ করতে শুরু করল এবং আঘাতে বিরাট সমতল লণ্ডভণ্ড করে ফেলল। খোয়াইতে নামতনকে আক্রমণ করার সাথে সাথে কুকুর দুটিও বিশালাকার শুয়োরের পায়ে কামড় দিতে শুরু করল এবং রক্তাক্ত করল। তাদের যুদ্ধের ফলে ভূমি কম্পিত হতে লাগল এবং বনের পশু পাখি আতঙ্কে প্রাণ বাঁচাতে সেখান থেকে পালাতে লাগল। দীর্ঘ সময় লড়াইয়ের পর বিশালাকার শুয়োরের গায়ে রক্তাক্ত হয়ে শক্তি লোপ পেতে লাগল, এমনকি সে দাঁড়াতেও পারছিল না। অতঃপর খোয়াইতে নামতন তাকে জিজ্ঞেস করলেন, তোমার ধনুকের তীর আর কয়টা আছে? তখন খোয়াইতে নামতনের কাছে ছিল একটি মাত্র মুখ ভাঙা তীর। তবুও খোয়াইতে নামতন সেই ভাঙা তীরটি বের করে আবার ঢুকালেন। এভাবে তীরটি বারবার বের করে শুয়োরকে বোকা বানিয়ে বললেন, এই যে এই রকমের তীর এখনো আমার কাছে শত শত আছে। খোয়াইতে নামতনের কাছে আরো ধনুকের তীর আছে ভেবে যুদ্ধ তাকে পরাজিত করতে আশা ছেড়ে বন্য শুয়োরটি বলল, এই ভাঙা তীর ছুঁড়ে মারলেও এবার আমার প্রাণ চলে যাবে। এরপর খোয়াইতে নামতন সেই ভাঙা মুখের তীরটি শুয়োরের অপর বগলের নিচে বরাবর ছুঁড়ে মারলেন। সঙ্গে সঙ্গে কথিত বিশালাকার শুয়োরটি রক্তাক্ত অবস্থায় ভূপাতিত হল। বিজয়ের উল্লাসে ও আনন্দে খোয়াইতে নামতন শুয়োরের গায়ের উপর উঠে নিজেকে দক্ষ শিকারী ভাবতে লাগলেন। এমন বিশাল শুয়োরকে পরাজিত করতে পেরে খোয়াইতে নামতন সুখ ও দুঃখে অশ্রুসিক্ত হলেন। কিন্তু আকাশে চকচকে উজ্জ্বল চাঁদের মতো দাঁতের যুগলে হাত বুলাতে গিয়ে হঠাৎ তার বৃদ্ধ আঙ্গুলটি কেটে ফেটে গেল। প্রচুর রক্তক্ষরণ হতে লাগল এবং তা বন্ধ হল না। অবস্থা ব্যক্তিক দেখে তিনি প্রিয় 2 কুকুরকে ডেকে বললেন, নাও এই রহস্যময় বিশালাকার শুয়োরের কলিজা, এটি তোমাদের কর্তৃকে দাও। আমি আর বাঁচব না। আমি মারা গেলে আমার লাশটি ধান ফাঁক চবজহবজস পাতা দিয়ে মরিয়ে ধনুকের সাথে বেঁধে গ্রামে আমাকে কাঁধে বহন করে নিয়ে যাও। লাকড়ির ঘরের নিচে আমার জন্য কবর খুঁড়ে দাও। তোমাদের মধ্যে একজন জীবিত এবং আরেকজন মৃত্যু হয়ে আমার সাথে কবরে দাফন কর। আমার লাশ মোড়ানোর জন্য বুকবাউ থেকে নতুন কালো কাপড় এনে দাও। খোয়াইতে নামতনের এই আদেশে 2টি কুকুর কথিত শুয়োরের কলিজা নিয়ে গ্রামের দিকে ছুটে গেল। 2টি কুকুর গ্রামে পৌঁছে কর্তৃকে সেই বিশাল শুয়োরের কলিজা দিল।
বুক বাউয়ের তল থেকে কালো কাপড় দাঁতে কামড় দিয়ে তারা আবার খোয়াইতে নামতনের কাছে ফিরে যেতে লাগল। কুকুরগুলোর বেগতিক অবস্থা দেখে গ্রামবাসীরা মনে মনে ভাবল, হয়তো খোয়াইতে নামতন মারা গেছে, তাই গ্রামবাসীরাও কুকুরগুলোর পশ্চাৎসরণ করতে লাগল। যুদ্ধের স্থলে পৌঁছানোর পর গ্রামবাসীরা দেখতে পেল শুয়োরের দাঁতের উপর মাথা রেখে খোয়াইতে নামতনের নিথর দেহ পড়ে আছে। এ দৃশ্য দেখে দুঃখে ও আবেগে তাদের চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। দুই কুকুরও নিজেদের চোখ টলমল করতে লাগল। খোয়াইতে নামতনের লাশ বহনের জন্য তারা লান বানাল, কিন্তু লানটি লাশের ওজন ভার নিতে পারল না। এই সময় কুকুর দুটি বারবার তাদের কর্তা গায়ের উপর তীরধনুক রাখতে লাগল এবং থান থাক পাতা এনে তার গায়ের উপরে রাখতে লাগল। গ্রামবাসীরা এটি দেখে ভেবে নিল, নিশ্চয়ই তাদের কর্তা কিছু উপদেশ দিচ্ছেন। তাই খোয়াইতে নামতনের লাশটি ধনুকে থান থাক পাতা দিয়ে বেঁধে তারা হালকা করে গ্রামে নিয়ে আসল। গ্রামবাসীরা লাশটি দাফন করতে কবর খোঁড়ার কাজ শুরু করল। এদিকে একটি কুকুর খোঁড়া কবরে শুধু মাটি ভরাতে লাগল, আরেকটি কুকুর লাকড়ির ঘরের নিচে মাটি খুঁড়তে থাকল। কুকুরগুলোর এ আচরণ দেখে গ্রামবাসীরা মনে করল, নিশ্চয়ই তাদের কর্তা কিছু নির্দেশনা দিচ্ছেন। তাই তারা খোঁড়া কবরটিকে মাটি ভরাট করে যেখানে আরেকটি কুকুর বারবার খুঁড়েছিল সেখানে খোয়াইতে নামতনকে দাফনের জন্য কবর খুঁড়তে শুরু করল। কবরের ভেতরে লাশটি নামানোর সাথে সাথে একটি কুকুর বারবার কবরের ভিতরে লাফ দিয়ে নামতে লাগল এবং আরেকটি কুকুর একটি গাছের টুকরো দিয়ে নিজের গায়ে বারবার ঠেস দিতে লাগল। দুই কুকুরের এই আচরণ গ্রামবাসীদের কাছে খুবই কৌতূহল সৃষ্টি করল। তারা এটাও ভেবে নিল যে তাদের কর্তা উপদেশ দিচ্ছেন যে একটি কুকুরকে জীবিত ও আরেকটি কুকুরকে মৃত অবস্থায় খোয়াইতে নামতনের সাথে কবরে দিতে হবে। এরপর তারা একটি কুকুরকে গাছের টুকরো দিয়ে মেরে ফেলল। অতঃপর গ্রামবাসীরা খোয়াইতে নামতনের লাশের সাথে একটি কুকুরকে জীবিত ও আরেকটি কুকুরকে মৃত অবস্থায় লাকড়ির ঘরের নিচে কবরে দাফন করে দিল। অতঃপর খোয়াইতে নামতনের আত্মা ড্রাগন সর্পে পরিণত হল। মাটির তলের নিচে কুকুর দুটি দিনরাত মাটি খুঁড়ে ৬০টি পরিবারের গ্রাম জুড়ে একটি বিরাট গুহা তৈরি করল। সেই গুহার ভিতরে ড্রাগন সর্পটি বাস করতে লাগল। কয়েকদিন অতিবাহিত হওয়ার পর গ্রামের গবাদি পশু ও মানুষ শূন্য হয়ে গেল। কেউই এই রহস্যের কিনারা করতে পারল না। গ্রামবাসীদের কাছে বিষয়টি খুবই আশ্চর্যজনক হয়ে উঠল আর তারা হাহাকার করতে লাগল। একদিন একটি যুবতী জুম থেকে ফিরে এসে মাচাং ঘরের বারান্দায় দাঁড়িয়ে চুল আঁচড়ছিল। হঠাৎ তার চিরুনি নিচে পড়ে গেল। চিরুনি তুলে নিয়ে আসার জন্য সে একটি শিশুকে পাঠাল, কিন্তু সেই শিশুটি আর ফিরে আসল না। এই অবস্থায় রাজা পুরো গ্রামটি ঝোপঝাড় লতাগুল্ম পরিষ্কার করার জন্য হুকুম দিল। গ্রামবাসীরা সারা গ্রাম পরিষ্কার করতে করতে একসময় লাকড়ির ঘরের পাশে ঝোপঝাড়ের স্তূপ ও গোবর পরিষ্কার করতে গিয়ে একটি বিরাট গর্ত দেখতে পেলেন। কৌতূহল বশত গর্তের ভিতরে তাকাতেই তারা বিশাল আকৃতির অগ্নিগোলক চক্ষু বিশিষ্ট ড্রাগনের সর্পটি হা করে তাকিয়ে থাকতে দেখল। লোকেরা ধারণা করল এই সর্পটি তাদের গবাদি পশু ও গ্রামের লোকজনকে খেয়েছে। তাই তারা বড়শিতে একটি ছাগল বসিয়ে ফাঁদ পেতে লাগল। বড়শির রশির জন্য প্রতি পরিবার থেকে জুমের তুলা সুতা সংগ্রহ করা হল, কিন্তু একটি বিধবা জুম করতে না পারায় কোনো সুতা দিতে পারল না। অতঃপর বিরাট বড়শিতে একটি ছাগল ঝুলিয়ে গর্তের মুখে ফাঁদ বসানো হল। কয়েক ঘন্টা পর গ্রামবাসীরা দেখতে পেল বড়শিতে বিশাল সর্পটি আটকে পড়েছে। তারা সবাই মিলে জুমের সুতায় ধরে সর্পটিকে গর্ত থেকে টেনে বাহির করতে লাগল। টানতে টানতে ৬০টি পরিবারের গ্রাম ভরে গেল, কিন্তু সর্পটিকে টেনে বের করা শেষ হচ্ছিল না। তাই নিজেদের মধ্যে বলাবলি করল, আর কতদূর টানতে হবে কে জানে। হঠাৎ সর্পটি বলল, মাত্রই তো টানছ, আমার লেজের অগ্রভাগ এখনো অতল গভীরে লাকড়ির ঘরের খুঁটিতে পেঁচানো আছে। গ্রামবাসীরা আর ধৈর্য ধরতে পারল না, তাই তারা কুঠার দিয়ে ড্রাগনের সর্পটি কেটে ফেলল। অতঃপর অতল গভীর গর্তে অবশিষ্টাংশের পতনের শব্দ মেঘগর্জনের মতো নয় ৩ রাত ধরে গ্রামবাসীরা শুনতে পেল। ড্রাগনের সর্পটির মাংস গ্রামের সকলের মধ্যে ভাগ বন্টন করা হল, কিন্তু এক বিধবা জুমের সুতা দিতে না পারায় দয়াবশত তাকে সর্পটির মাথা দেওয়া হল। গ্রামবাসীরা সর্পটির মাংস রান্না করে সেদিন সবাই তৃপ্তি পেলেন। ওই দিন বিধবার ঘরে মেহমান ছিল। মেহমানদের সমাদর করতে গিয়ে বিধবা সর্পটির মাথা রান্না করতে বসল, কিন্তু হঠাৎ সর্পটি বলল, লবণ দিও না,
চোখে জ্বলবে। বিধবা এতে একটু বিব্রত হল। এরপর যখন সে মরিচ দেওয়ার জন্য প্রস্তুত হল, তখন সর্পটি আবারও বলল, মরিচ দিও না, চোখে জ্বলবে। এমন পরিস্থিতিতে বিধবা দুঃখিত হয়ে বলল, ধুর, কেমনে রান্না করি। এই বলে সে সর্পটির মাথা রান্না না করে মুরগির খাঁচার সামনে অলতে ফেলে রেখে দিল। অতঃপর গভীর রাত এলে সর্পটি মাথা বের করে মোরগের ডাকার মতো ডাক দিয়ে বলল, তুতুরুদুন, মোরগ তৃতীয়বার ডাকার আগে বিধবার মেহমানদের গ্রাম ত্যাগ করে চলে যেতে বল। 7টি পরিবারের গ্রাম ভেঙে পড়বে, প্রলয় হবে। বিদায় কর, বিদায় কর। বিধবা দ্রুত ঘরের মেহমানদের খাবার দিয়ে ভরে মোরগ তৃতীয়বার ডাকার আগে তাদের বিদায় দিল। মেহমানরা যখন গ্রামের সীমানায় পৌঁছতে শুরু করল, তখন হঠাৎ বিকট শব্দে গ্রামটি ভেঙে পড়ল। বিশাল গ্রামটি নিমিষেই অতল তলে নিমজ্জিত হয়ে গেল। কেবল বিধবার ঘরটি ডুবল না, যা গ্রামের এক প্রান্তে থেকে গেল। অতঃপর 7 পরিবারের গ্রামটি চারদিকে জল আর জল দ্বারা ঘিরে রাখা হল। এভাবে এই লোককাহিনীর ইতি টানল। এই গ্রামটি আজ বকারিলি, বগালে নামে পরিচিত। কথিত আছে, এই গ্রামটি বঙ্গের 54টি গোষ্ঠীর মধ্যে নাকো নামে একটি গোষ্ঠীর আবাসস্থল। ওই গ্রামে 7টি পরিবার ছিল। একই গ্রামে 7টি পরিবার নিয়ে নাকো গোষ্ঠী বাস করলে গ্রাম ডুবে যেতে পারে বলে ভয়ে 7টি পরিবার নিয়ে একই গ্রামে বাস করা তখন থেকে তারা আজও নাকো গোষ্ঠীর বিরত থাকে। বগালেক হ্রদের অপর প্রান্তে একটি পাথরের পাহাড় দেখা যায়, যেটা কিনা বিধবার ঘর ছিল।